আজকের ব্লগটি একটু লম্বা, তবে পুরোটা দেখার অনুরোধ করলাম। আসলে বন্দে ভারত এক্সপ্রেসে যে আমাদের এরম একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হবে ভাবিনি। সেটি কি, দেখতে থাকুন, জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আরওয়েন্স ট্রাভেলগের দেওঘর ট্রিপের ষষ্ঠ এবং অন্তিম পর্বে আপনাদের স্বাগত। 23শে জানুয়ারি আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম 22347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে। যদিও ট্রেনটি প্রায় 40 মিনিট মতন লেট করে যোশীডি স্টেশনে পৌঁছেছিল, তাও বলবো দ্য ওভারঅল জার্নি ওয়াজ গুড। দেওঘরে আমাদের ঠিকানা ছিল হোটেল রুদ্রাক্ষিণ, যা বাবা বৈদ্যনাথ ধাম থেকে মিনিট 5-10 হাঁটা পথে ছিল। হোটেলটির রুম সার্ভিস এবং স্টাফ বিহেভিয়ার ছিল খুবই ভালো, কিন্তু রেস্টুরেন্ট সার্ভিস অ্যান্ড ফুড কোয়ালিটি ওয়াজ প্যাথেটিক অ্যান্ড কস্টলি অ্যাজ ওয়েল। একটা ছোট্ট কাপ চা 30 টাকা নিত, তাহলেই বুঝে দেখুন। আমাদের ট্রিপের প্রথম দিনেই মন্দিরে পুজো দিয়ে ফেলেছিলাম, প্রায় 1.5 ঘন্টা জেনারেল লাইনে দাঁড়িয়ে। সে এক মারাত্মক অভিজ্ঞতা ছিল বটে। সেই দিনই সন্ধেবেলা সাক্ষী হয়েছিলাম এক অসাধারণ সন্ধ্যা আরতি। দ্বিতীয় দিনে পুজো দিয়ে এসেছিলাম বাবা বাসুকীনাথ মন্দিরে ও ঘুরে দেখেছিলাম দেওঘরের বিখ্যাত নলাখা মন্দির। আজকে বাড়ি ফেরার পালা, সেই উদ্দেশ্যেই রওনা দিলাম যোশীডি স্টেশনের পথে 10:41-এ 22348 পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরতে। কিন্তু এখনও আমরা জানি না আমাদের জন্য ওই ট্রেনে কি অপেক্ষা করছে। ওই যে ঘড়িতে বাজে সকাল 9:41 বন্ধুরা, পৌঁছে গেছি যোশীডি স্টেশনে। এবার দেখি কি ব্রেকফাস্টের ব্যবস্থা করা যায়। বন্ধুরা, যোশীডি স্টেশনে এই দেখুন একটা ফুড ট্রাক, মানে আইআরসিটিসি রেস্টুরেন্ট একটা আছে, আর একটা ওখানে আছে। এই যে অদ্ভুতভাবে দুটোর কোনোটাতেই কিছু পাওয়া যাচ্ছে না। আমি যত জায়গায় গেছি আইআরসিটি রেস্টুরেন্টগুলোতে মোটামুটি খাবার সবসময় অ্যাভেলেবেল থাকে। এখানে দেখি এখনো কিছু শুরুই হয়নি। এখানে হয়তো লোকজন কম আসে বলে হয়তো মেবি ইটস লাইক দ্যাট। সো সকালে এসে এখান থেকে কিছু খাওয়ার চিন্তা করবেন না, তবে ওই দিকটাতে নাকি অনেকগুলি দোকান আছে, তো সেই লুচি সবজি আর খাওয়ার ইচ্ছা নেই, তো দেখছি কি করা যায়। ঝালমুড়ি দিয়ে ব্রেকফাস্ট, আর কপালে আর কিছু জুটলো না, আর ইচ্ছা করছে না পুরি সবজি খেতে। এই যে বন্ধুরা, ঠিক এই যে স্টেশনের ঠিক অপোজিটেই একটা স্ন্যাক্সের দোকান আছে। এখান থেকে এই কেক নিয়ে নিলাম, আচ্ছা ব্যাস। ওই যে ওখানে সবাই কেক খাওয়াই করছে, এই হ্যাঁ ওই যে সবাই কেক খাচ্ছে, আর আমি এখান থেকে একটু পরে ওই চা হচ্ছে, চা নিয়ে চলে যাব। এটাই আপাতত ব্রেকফাস্ট, কারণ ট্রেনের ভেতরে তো লাঞ্চ দেওয়াই হবে। সকালে একটা স্ন্যাক্স কিছু একটা দেয় না? হ্যাঁ গো, সকালে কিছু ঠিক আছে পাবো না, লাঞ্চ পাবো। এবার মিডল স্ন্যাক্স এই স্যুপ জাতীয় কিছু দেয় কিনা এটা আইডিয়া নেই। চল ট্রেনে উঠেই বুঝতে পারবো। মহাদেবের শঙ্খ ও ত্রিশূলের আদলে তৈরি এই যোশীডি স্টেশনটি কিন্তু দেখতে বেশ লাগে। আবার বাবা বৈদ্যনাথ ধামের মতো দুটি চূড়াও করা আছে। যোশীডি স্টেশনে একটা সুবিধা হলো যে 1 নম্বর প্ল্যাটফর্মেই পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আসে, সুতরাং ওভারব্রিজে ওঠার বা বেশি হাঁটার ঝামেলা নেই। এই যে বন্ধুরা, ট্রেন ঢুকে পড়েছে, বেশি দেরি করেনি, একদম 2 মিনিট ডিলেতে ঢুকছে। আর এই যে ট্রেনটা দেখছেন, মানে এই যে ব্ল্যাক আর অরেঞ্জ, ওটা খুব ইচ্ছা ছিল আমার, তো যাওয়ার সময় তো হয়নি, তখন নীল সাদা ছিল। যাকে আলটিমেটলি পাওয়া গেছে। তুমি তো নেচেই উঠেছে এটা দেখে। চলো ওকে বন্ধুরা, সো অনেক যুদ্ধ বিগ্রহ করে অবশেষে সিটে বসা গেছে। কেন কি বৃত্তান্ত সেটা পরে আসছি। আপাতত যোশীডি থেকে ওঠার প্রায় একটু পরেই এই যে জলের বোতল আর একটা বিস্কিট আর এই ইলাইচি, মানে ওই চায় মিক্স দিয়ে গেছে। গরম জল দিচ্ছে, আমাদের কাছে এসে শেষ হয়ে গেছে, যাকে আবার নিয়ে আসছে। তো দিস ইজ দ্য স্টার্টার প্যাক। এরপরে হয়তো লাঞ্চ দেবে আর একটু পরে। বন্ধুরা, এই যে চা দিয়ে গেছে, তো চা খেতে খেতে কয়েকটা কথা বলি। সেটা হলো, আমরা তো সকলে জানি যে ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং ইকোনমি অ্যান্ড ইটস প্ল্যানিং টু বি আ ডেভেলপড ইকোনমি। বাট আমি আজকে এখান থেকে বলে দিলাম, ইন্ডিয়া উইল নেভার বিকাম আ ডেভেলপড ইকোনমি। কারণ একটা দেশের ইকোনমি বা তার সোশ্যাল স্টেটাস যাই হোক, সেটা শুধু সরকার নিয়ন্ত্রণ করে না বা তার ফিসকাল পলিসিস নিয়ন্ত্রণ করে না। মেইনলি আমার যেটা মনে হয় যে একটা দেশের উন্নতির পিছনে সবথেকে বড় ভূমিকা যারা নেয় তারা হচ্ছে সেই দেশের জনগণ। নট নেসেসারি দে নিড টু বি লিটারেট, বাট দে নিড টু বি এডুকেটেড, এইটা আমার মনে হয়।
তো এত কথা কেন বলছি, এই যে আজকে দেখুন বন্দে ভারত উইচ আই কনসিডার ইজ আ মিরাকল ইন ইন্ডিয়ান রেলওয়েজ, তারপর বুলেট ট্রেনের কথা হচ্ছে, বিভিন্ন রেলওয়েজের বহু উন্নতির প্ল্যানিং চলছে, হয়তো বাস্তবায়িত হবে। কিন্তু আমি মনে করি যতদিন না এই ট্রেনের যাত্রীরা ভদ্রসভ্য হচ্ছে ততদিন কিচ্ছু হবে না। রেলওয়েজ বড় বড় ট্রেন বানাবে, সুন্দর দেখতে কোচ বানাবে, কিন্তু রাস্তা থেকে লোক পাথর ছুঁড়ে সেটা ভেঙে দেবে। না, ওটা কথা নয় মিমি, সবসময় ভালো দিকটা দেখতে হয়। হ্যাঁ, আমরা বুলেট ট্রেন চলার কথা বলছি, কিন্তু আমাদের বেসিক সিভিক সেন্সটুকু নেই। যখন একটা ট্রেন এসে দাঁড়ায় তার অ্যালটেড 2 মিনিট হয়তো হতে পারে যে 2 মিনিট দাঁড়াবে, কিন্তু যখন দেখছে যে লোক উঠছে কনস্ট্যান্ট, সেই ট্রেন কখনোই ছেড়ে যায় না, সে বন্দে ভারত হোক আর তেজাসই হোক। আমি নিজে দেখেছি যে তেজাস কিন্তু ছেড়ে চলে গেছিলো, কারণ সেই দরজা বন্ধ হয়ে গেছিলো, সেখানে কোনো প্যাসেঞ্জার ছিল না, বন্ধ হয়ে গেছিলো, কিন্তু একজন পরে দৌড়ে দৌড়ে সেটা ধরতে পারেনি। আমি এটা দেখেছি নিউ দিল্লি স্টেশনে। 2 মিনিট ইজ ইনাফ টাইম টু বোর্ড দ্য ট্রেন, কিন্তু তার মধ্যেও মারামারি। আমি জানি না, না এটা আমরা হয়তো জানি না বা জেনেও না জানার ভান করে থাকি। গেটের মুখে যতক্ষণ লোক দাঁড়িয়ে আছে, সিকিউরিটি কোনোদিনও ক্লিয়ারেন্স দেবে না টু দ্য পাইলট টু স্টার্ট দ্য ট্রেন, এটা একটা বেসিক জিনিস। কিন্তু এখানে দেখলাম ওই যে বললাম মানুষের সিভিক সেন্সের অভাব। বয়স্ক মানুষ যারা আছে তারা তো আর এরকম 1 লাফে উঠতে পারবে না, তাদের ঘাড়ের উপর দিয়ে লাগেজ তুলে মানে ডিঙে, মানে এমন মনে হচ্ছে যেন এটা আসলে কি, অন্যভাবে নেবেন না আমার কথাটা। জেনারেল ক্লাসে চলা মানুষ যখন বন্দে ভারত বা কোনো প্রিমিয়াম ট্রেনে উঠে পড়ে, এই জিনিসটাই হয়। এটা খুব হার্শ স্টেটমেন্ট, আমি অন্যভাবে বলতে চাই না, বাট দিস ইজ হোয়াট আই হ্যাভ রিয়েলাইজড, সেই জন্য বললাম। এইটা হলো একটা ব্যাপার, সবাই গুঁতোগুতি করে উঠছে। হ্যাঁ, কেন উঠছে জানি না, বাট ওই গুঁতোগুতি করে উঠছে যে ভাই আমি না পেলে, মানে সেই স্কুলেতে আমরা দৌড়াদৌড়ি করতাম বাসে ওঠার জন্য যে কে উইন্ডো সিট কে নেবে। আরে ভাই, এখানে তো রিজার্ভড সিট, তুই তো অন্য কারো সিটে বসতে পারবি না, তোর সিটে কেউ অন্য কেউ বসবে, তাও মানুষে সেটা করছে। এটা হলো 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, ট্রেনেতে আমরা জানি সবাই সব সময় পছন্দের মতন সিট পায় না, সেটা একে অপরেই এক্সচেঞ্জ করে নেয়, এটা একটা কমন ব্যাপার, এটা কোনো রকেট সায়েন্স না, এটা সবাই করে থাকে। আমিও প্রচুর করেছি, রিকোয়েস্ট করে চেঞ্জ করে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এইটা মাথায় থাকা উচিত যে আমি যদি একটা সিটে উঠি, আমার যদি 3টে রিজার্ভ থাকে 3 জনের, যেমন বন্দে ভারতে আমরা সবাই জানি 3টে 2টো সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেটা যদি আমাদের থাকে, যারা অন্য স্টেশন থেকে আসবে তাদের জন্যও তো জায়গাটা রাখতে হবে, তারাও তো তাদের লাগেজটা তুলবে। হ্যাঁ, এবার যারা আছে তারা যদি 8টা 10টা 3 জনের জন্য নিয়ে আসে, অবভিয়াসলি সেটা পাবে না, দ্যাট ইজ কোয়াইট নর্মাল, বাট অ্যাটলিস্ট 3টে লাগেজ রাখার তো জায়গা থাকবে। এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে আমাদের C4 কোচেতে একটা 30 জনের গ্রুপ উঠেছে, নট আ প্রবলেম, উঠতেই পারে। এবার তাদের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় পড়ে, কারণ জানেন আপনারা একসাথে 6টার বেশি টিকিট কাটা যায় না। তারা এসে আমার শ্বশুর শাশুড়ির যে সিটটা আছে সেখানে এসে বসেছে, কোনো প্রবলেম নেই। এবার কি হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে যারা বসেছে সব একটা কামরায় উঠে পড়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন এদের লাগেজের অবস্থা, দেখুন, দেখেছেন? এটা কিন্তু সম্পূর্ণ এদের লাগেজ, মানে এক একজনের কাছে 2-3টে করে এসছে, আর বড় বড় ব্যাগ। আর এইটুকু কমন সেন্স নেই যে ব্যাগগুলোকে পুরো একদম শুইয়ে না রেখে একটু কাত করে রাখলে অনেকটা স্পেস হয়, কারণ ভার্টিক্যালি তো ট্রেনের এক্সচেঞ্জ, ভার্টিক্যালি তো অনেকটা জায়গা থাকে, সেটা না, সেটা তারা করেননি, একদম ফ্ল্যাট করে রেখে দিয়েছে। তো এর ফলে কী হচ্ছে, আমরা যখন উঠেছি আমাদের আর লাগেজ রাখার জায়গা হচ্ছে না। আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা একটু সরান, কারোর কোনো মেরা নেই, মেরা নেই, এইসব। এইটাই আমি বলতে চাইছি যে পিপল নিড টু বি অ্যাকমোডেটিং। হ্যাঁ, সেটা যদি না হয় তাহলে আর কিসের পড়াশোনা, কিসের আমাদের এডুকেশন, তাই না? তো যাই হোক, সেটা নয়, एडुकेटेड नॉइज है। वही रैंचो की बोलेছিল যে चाबुक के डर से तो शेर भी उछल के बैठ जाता है, बट वो वेल ट्रेन्ड है, वेल एजुकेटेड নেই। তো এটাই হলো ব্যাপার, আমাদের লিটারেসির দরকার নেই, এখন যা হচ্ছে এখন সত্যিকারের এডুকেশনের দরকার আছে। আর মানে যেটাকে হ্যাঁ ইন সিম্পল ওয়ার্ড সিভিক সেন্স যাকে বলে। ইনফ্যাক্ট আমি এখানে একটা গল্প বলতে চাই, মানে আমার হৃদয়কে ছুঁয়ে গেছিল। আমি বলছি ঘটনাটা, তখন আমি ব্যাঙ্গালোরের উইপ্রোতে কর্মরত। শারজাপুর অফিস হচ্ছে উইপ্রোর কর্পোরেট অফিস, সেখানে আমি চাকরি করতাম। তো একবার মর্নিং শিফটে আমি দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য লাইনেতে।
তো পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম একটা ফর্সা টুকটুকে মানুষ, বেশ টিকলো নাক, সাদা দপদপে চুল, প্রায় 6 ফুটের উপর লম্বা, একটা হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। কে না কে, হ্যাঁ কে না কে, হয়তো কোনো ফরেন ডেলিগেটস বা কোনো ফরেন ক্লায়েন্ট এসেছে। দ্বিতীয়বার ঘুরে দেখি আমি ঠিক পিছনে দাঁড়িয়ে আছেন আজিম প্রেমজি। আজিম প্রেমজি কে জানিস? হ্যাঁ, দ্য ফাউন্ডার অফ উইপ্রো। ঠিক আছে, আমার তো হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি লেগে গেছে, মানে রে বাপ রে বাপ, কে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে আমার লাইনটা ছেড়ে, যা আমার যা মনে একজন সিনিয়র, তার উপরে মানে ফাউন্ডার। হ্যাঁ, আমি বললাম স্যার প্লিজ। উনি কিচ্ছু বললেন না, উনি জাস্ট আমার কাঁধে হালে বলছে নো প্রবলেম। আমার হাত দেখিয়ে বলেন যে না, তুমি দিচ্ছ যেমন তুমি নিয়ে নাও, দিস ইজ এডুকেশন। হ্যাঁ, আমরা সব MBA MA MCOM হচ্ছি বটে, কিন্তু কারোর মধ্যে এডুকেশনটা আসছে না, শুধু লিটারেসি রেটটাই বাড়ছে। তো যাই হোক, এইটাই বলার, ফালতু ভিডিও লম্বা করে লাভ নেই, সর্বত্রই আছে। এই পাটনা হাওড়া বন্দে ভারতে একটু হবে এক্সপেক্ট করেছিলাম, কারণ মিডিল থেকে উঠছি, বাট এরকম এক্সপেক্ট করিনি যে এরকম হবে। এটা বন্দে ভারতের কোনো দোষ নয়, এটা রেলওয়েজের কোনো দোষ নয়। আমরা কথায় কথায় রেলওয়েজকে বিভিন্ন কারণে দোষ দিই, তবে হ্যাঁ একটা জিনিস আমি বলতে চাই যে টিটি কিন্তু এসে একবার একটা কথা বললো, সঙ্গে সঙ্গে সব পরিষ্কার হয়ে এটা হয়েছে। কিন্তু এটা একটু রেলওয়েজের দেখা উচিত যে যখন ইম্পর্টেন্ট কোনো স্টেশন যেখান থেকে প্রচুর লোক উঠবে, সেখানে অ্যাটলিস্ট পুলিশ, যে রেলওয়ে পুলিশ আছে, তার একজনের থাকা উচিত, জাস্ট টু কন্ট্রোল দিস হুলিগানিজম। আর কিছু না, এটা জাস্ট আ ফিডব্যাক। আর এমনি জীবন অ্যাটলিস্ট এজেড পারসন যারা আছে তারা প্রপারলি ট্রেনে ভোট করতে পারছে কিনা, এক্স্যাক্টলি রেলওয়ে পুলিশের অবশ্যই দেখা উচিত। বাকিরা ঠিক যুদ্ধযাত্রা করে যেভাবে পারে নিজেদের মতো উঠে সেটা পারবে না। তাদের জন্য, তাদেরকে কেয়ার করার জন্য এভরি গেটে একটা করে রেলওয়ে পুলিশ থাকা উচিত বলে আমি বলি। শুধু এজেড না, বাচ্চা, এই যে মিমি ওইটুকুনি ওর ঘাড়ের উপর দিয়ে চলে গেলে, তুমি উঠলে মা বললো একদম উঠছিল, মা বললো দাঁড়ান দাঁড়ান উঠে যা, আমি বললাম আমি সাইডে চলে যাবো বাবার সাইডে। যাই হোক ঠিক আছে, সে উঠে গেছি। যাকে এখন জামতারা ক্রস করে গেল না, জামতারা এখনো আসেনি, তো জামতারা আসছে। তো আপাতত চা খেয়ে একটু মাথাটা ঠান্ডা করলাম। কিছু বলার নেই, রাগ হয় কিছু বলা যায় না, সব জায়গাতে আমি বেশি এসব করতে পারিও না। তো যাই হোক, দিস ইজ দ্য স্টোরি অফ আওয়ার বোর্ডিং টু বন্দে ভারত এক্সপ্রেস। না ওই যে এই যে মাঝে যেটা হয়েছিল আমাদের কলকাতা মেট্রোতে, বলেছিল কলকাতা মেট্রো প্রচুর উল্টোপাল্টা লোক উঠে যাচ্ছে, যে কারণে মেট্রোর স্ট্যান্ডার্ডটা পড়ে যাচ্ছে, বিভিন্ন ভাড়া বাড়ানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তারপরেও সেই উল্টোপাল্টা লোক উঠে মেট্রোটাকে ধ্বংস করে। ইভেন বন্দে ভারতেরও সেটাই কেস, মানে জানি না কজন ভদ্রলোক বন্দে ভারতে আসবে। না ওই যে আমি একটু আগে ভাব কথাবার্তা চালচলন থেকে কিছুদিন আগে একটা মেয়ের ঘটনা নিয়ে সারা ইন্ডিয়া তোলপাড় হয়ে গেছিল। এখানে সেখানে ট্রেনে ওঠার সময় আমি দুটো কথা বলেছি বলে একটা ইলিটারেট বলবো না, মানে আনএডুকেটেড একটা ইয়ং ছেলে, সে আমাকে বলছে আপনি মেয়ে হয়ে এত কথা কোন সাহসে বলছেন, এত বলা আপনার বেরোয় কি করে, আপনি একটা মেয়ে। এরকম যদি এডুকেশন হয়, সেই দেশে কোনোদিন কিছু সেই দেশ ডেভেলপ করতে পারে না, কোনো মেয়ে জাস্টিস হবে না। ওই যেটা বললাম যে হঠাৎ করে জেনারেল কামরার লোক যদি এইসবে ওটা, এটা বাজে কথা, আমি জানি না এটা আমার বলা উচিত হচ্ছে কিনা, বাট দিস ইজ হোয়াট আই হ্যাভ ফেল্ট। আপনারা যদি এরকম কিছু ফেস করে থাকেন বন্দে ভারত বা অন্য যে কোনো ট্রেনে, কোনো প্রিমিয়াম ট্রেনে, হ্যাঁ আমি বলছি না যে এমনি এলিতেলি ট্রেনে এইসব জিনিস হয়, সবাই জানে, বাট কোনো প্রিমিয়াম ট্রেনে যদি এরম কিছু ঘটে থাকে তো অবশ্যই কমেন্টসে জানাবেন, আমারও জানার ইচ্ছায় রইলাম। আমি ভিডিওটা আজকে একটু লম্বা হলো বটে, বাট আই থিঙ্ক ইট ওয়াজ ইম্পর্টেন্ট টু শেয়ার দিস এক্সপিরিয়েন্সেস। সো বন্ধুরা, লাঞ্চ হ্যাজ বিন সার্ভড। লাঞ্চে আছে কি, এই যে ডাল, কড়াইশুঁটি তরকারি, এটা চিকেন আর টিস্যু পেপার আর দেখাতে হয় না। আচ্ছা, রুটিও আছে। বন্ধুরা, এই ডালটা কিন্তু খুব সুন্দর খেতে। আর ভালো কথা হচ্ছে এই ডালটা, যেটা হচ্ছে ফাইনালি একটু ঘন ডাল পেলাম। ওখানে টেলটেলে পাতলা ডাল খাচ্ছিলাম না, ওখানে ডাল ছিল না, ওগুলো ডালের জল ছিল। ডালের জল, আচ্ছা, মানে রোগীর পত্য আর কি। বন্ধুরা, এই শুকনো সবজিটা ইজ এক্সেলেন্ট, মানে স্বাদটা দুর্দান্ত খেতে এটা। আর ডালের সাথে ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগলো। আমি একটুখানি খেয়ে দেখলাম যে বন্ধুরা, এই হচ্ছে চিকেন, 2 পিস বেশ বড় সাইজের চিকেন আছে, আর মেথি দেওয়া, মেথি চিকেনটা যে মিমি এবার দইয়ের আনবক্সিং করছে, দেখি করতে পারিস কিনা দেখি। হ্যাঁ, এই তো খুলেছে। বাস
কিরম টক খুব নাকি? হেভিটা মুখ থেকে বোঝা যাচ্ছে, হেভি টক। চিনি হলে ভালো হতো নাকি? এই মিমি, এটা কি? হ্যাঁ, আইসক্রিম দিয়েছে। মিমি ঘুমিয়ে পড়েছিল, দেখি ঘুমটা চলে গেছে। আইসক্রিম দিল কি রে? এটা তো ভাবতেই পারিনি দেবে। হ্যাঁ, ট্রেন এখন প্রায় আধা ঘন্টা বিফোর টাইমে চলছে। তাড়াতাড়ি হাওড়া পৌঁছে যাব এই আশা আমাদের ট্রেনে ওঠার সময়কার তিক্ত অভিজ্ঞতাকে খানিকটা হলেও মধুর করতে পেরেছে। বন্ধুরা, প্রথমবার এরকম হচ্ছে, বন্দে ভারত 25 মিনিট বিফোর টাইম হাওড়াতে ঢুকে যাবে। সো দ্যাটস আ গুড নিউজ। অম্লমধুর একটি ট্রেন যাত্রা সেরে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে চললাম। এই ট্রিপটিতে একটাই মনের শান্তি যে খুব ভালো পুজো দিতে পেরেছিলাম, যেটা কিনা আমাদের মূল উদ্দেশ্য ছিল। ট্রেন যাত্রার বিষয়ে অনেক উপলব্ধিও হলো, আর আশা করব আপনাদের এই পুরো দেওঘর ট্রিপ সিরিজটি ভালোই লেগেছে। তাই অনুরোধ করব বন্ধুরা, ব্লগগুলি লাইক ও শেয়ার করুন, আরবেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন নোটিফিকেশনের জন্য। আর হ্যাঁ, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। দেখা হবে আবার কোনো এক নতুন ঠিকানায়। আপনারা সকলে ভালো থাকুন।